আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, মনটা খুবই খারাপ গত দুদিন, যে রামিজ স্যার উপরে যে বর্বরতা, যে নৃশংস বর্বরতা, উম এতে পুরো দেশের মানুষের মতোই আমি নিজেও খুবই মানসিকভাবে ব্যথিত এবং পীড়িত। যদিও গত ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং খুন হয়েছে আ ১৭ জন। এই সংক্রান্ত পরিসংখ্যানটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তার আগে এই যে রামিজ স্যার এই উপর এই নৃশংস বর্বরতার যে ঘটনা, এই ঘটনার পরে প্রধানমন্ত্রী তার বাসায় গেছেন এবং প্রধানমন্ত্রীর যেই, আমি যদি জাস্ট ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই। যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। এবং পুরো সময়টা জুড়ে জনাব তারেক রহমানের যে যেই কি বলবো অভিব্যক্তি বা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার যে বিষয়টা, ছলো 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 চোখে তার যে ফিলিংসটা, এবং একটা ভিডিওতে আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন যে রামিজ স্যার বাবা তাকে রামিজ স্যার ওপর বর্বরতা পরবর্তী কিছু ছবি দেখাতে চেয়েছিলেন মোবাইল ফোনে, কিন্তু তার পক্ষে সেটি সহ্য করা সম্ভব না, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসামি সাথে সাথে ধরা পড়েছে, এটি অবশ্যই সরকারের কৃতিত্ব, বা এই ঘটনাটা সরকার পরিকল্পিতভাবে ঘটায় নাই। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার আম কার্যালয়ে যেয়ে একটি ব্রিফিং করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমি যদি সেই বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি তাদের যে নির্লিপ্ততা। অর্থাৎ অ্যা এরকম একটা ভয়াবহ ঘটনা, মাত্র ৩ মাস বয়সী বিএনপি সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে অ্যাপিয়ারেন্স, তার যেই মানে ফিজিক্যালি তার যে মানে কি বলবো, তার যে নির্লিপ্ততা, সেটি আমাকে আরো বেশি কি বলবো, ক্ষুব্ধ করছে, মর্মাহত করছে। সালাউদ্দিনের এই বক্তব্যটা আমরা একটু শুনি, স্বরাষ্ট্রমন্ত্রী। মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনালের করা হলো। দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করেও। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জন নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরো সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে। মানে এই চার্জশিট হবে, আসামি পক্ষ আইন দেখবে, আসামি পক্ষের উকিল সময় চাইবে। আপনি দেখেন, মানে ধরেন যে মানে বাংলাদেশের সকল জাতির সকল জ্ঞান এখন সালাউদ্দিনের মাথায়, সকল চিন্তা সালাউদ্দিনের মাথায়। এরকম একটা ভয়াবহ ঘটনার পরে, যেখানে গত ৪ মাসে ১১৮ জন কন্যা শিশু ধর্ষিত হয়েছে। তারপরে তার অভিব্যক্তি দেখেন, তারপরে তার প্রতিক্রিয়ার নমুনা দেখেন, যে এস্টাবলিশমেন্ট, মানে ঘোড়ার ডিম পুরা জাতি তার কাঁধের উপর উঠে বসে আছে সালাউদ্দিনের ভাবসাব, এরকম অবস্থা আর কি। আরে বেটা, এটা কোনো সরকার না, কিন্তু মানে বাংলাদেশের মানুষ কিন্তু সংস্কার চায়। এই জায়গাগুলো সংস্কারের জন্যই কিন্তু এই সরকারের মূল দায়িত্ব।
সেই গতানুগতিক, সেই আমলা, মানে সালাউদ্দিন যে আমলা ছিল, তার বক্তব্যে আপনারা আরো আরো ক্লিয়ার বুঝবেন। সে নানা রকমের লুতুবি পেঁচাইতেছে, তেনা পেঁচাইতেছে, হ্যান হবে, ত্যান হবে, এস্টাবলিশমেন্ট কস্ট বাড়বে। আরে ভাই, তুমি নারী ও শিশু নির্যাতনের যেই আদালতগুলো আছে, সেই আদালতের সাথে নতুন একটা অধ্যাদেশ দিয়ে তুমি বলো যে ধর্ষণের মামলাগুলো এই রামিসারটা আগামী 15 দিনের মধ্যে শেষ হইতে হবে। কারণ এখানে এত ধুনপুনের কিছু নাই। আসামি ধরা পড়ছে, এভরিথিং ওকে। চার্জশিট দাও, বিচারের সম্মুখীন করো। তারপরে বাংলাদেশের যতগুলো পেন্ডিং কেসেস, আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় শিশু আসিয়া, মাগুরার শিশু আসিয়ার এরকম একটি ভয়াবহ ভয়ঙ্কর ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। তার চার্জশিট হয়েছে, বিচার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত শাস্তি হয়নি। তো আসিয়া কেন, যে প্রায় বোধহয় 16-17 বছর হলো রসুখা, সেই চাঁদপুরের রসুখা, যে সিরিয়াল ধর্ষক কিলার, তার মৃত্যুদণ্ডাদেশ পেন্ডিং হয়ে আছে বছরের পর বছর। এখন দেখেন আপনি এই সালাউদ্দিনের বক্তব্যের সাথে আমি যদি একটু সম্পূরক করি, আমাদের আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান, তার বক্তব্যটা একটু শোনেন। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্স গুলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠায়, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন তখন এইটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা নির্ভর করে, সেটা করতে যে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। বিগত সময় আমরা 2টি মামলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা পেপার বুকটা স্পেশাল পারমিশন নিয়ে, মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আসিয়ারটা ওই রকম হবে। আর রামিসারটা, তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। সেই সালাউদ্দিন সাহেবের মতোই দায় সারা কথা। আরে ভাই, আপনি আইনমন্ত্রী, আপনি বলবেন যে আমরা একটা নতুন আইন প্রণয়ন করে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে এই পেপার বুক, এই ঘোড়ার ডিম কিভাবে আমরা বাইপাস করা যায় বা এই নিয়ম বাদ দিয়ে কি করা যেতে পারে, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমরা হাইকোর্টে প্রয়োজনে আলাদা 1-2টা বেঞ্চ দিব শুধুমাত্র পেন্ডিং যে ধর্ষণের যেই মামলাগুলো আছে সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য, এবং আগামী 6 মাসের মধ্যে সকল মামলা আমরা শেষ করব যেভাবে হোক। আপনাকে অর্থাৎ দেখেন যে দে আর নট পলিটিক্যাল ক্যারেক্টার। এরা মানে মন্ত্রী হওয়াটা এদের জীবনের একটা সবচেয়ে বড় লক্ষ্য এবং অর্জন। তাদের আর কি সম্পৃক্ততা আছে আমি জানি না। সালাউদ্দিন সাহেব হাসিনা 17 বছরের মধ্যে 9 বছর ছিলেন শিলংয়ে। আসাদুজ্জামান সাহেবের কোনো স্পষ্ট ভূমিকা আমরা দেখি নাই। এখন তারা মন্ত্রী হয়ে চিবায় মানে রিল্যাক্স হইতে গা ছাড়া দিয়ে কথা বলতেছেন, এবং দুইজনেরই কথা হচ্ছে আমরা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করি না। আরে ভাই, তোমার বিচার বিভাগের উপরে কেউ হস্তক্ষেপ করতে বলছে? তো কেউ তো বিচার বিভাগের উপর হস্তক্ষেপ চায়? এই জায়গাগুলোই হচ্ছে এই বিএনপি সরকারের এই 3 মাসের মাথায় এসে বিএনপি সরকার বিপদগ্রস্ত হচ্ছে এইসব নন পলিটিক্যাল অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে। সালাউদ্দিন হচ্ছে আমলা, আর আসাদুজ্জামান হচ্ছেন গিয়ে আইনজীবী, সিম্পল আইনজীবী। তাদের মানে চিন্তা করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার সাথে এই জনসম্পৃক্ততা নাই, মানুষের আবেগটা নাই। প্রধানমন্ত্রীও যতটুকু আবেগ আক্রান্ত হচ্ছেন, এই ঘটনাটার গুরুত্ব অনুধাবন করতে পারছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তার ধারে কাছেও যাচ্ছেন। তারা খুব রিল্যাক্স। তারা বলছেন এখন কি আর সেই মধ্যযুগ আছে? জনক্ষোভ নিরসনের জন্য আমরা যদি নতুন আইন করি,
নতুন আদালত, এত খরচ, এই সে, ওরে বাবা রে বাবা। মানে এগুলারে আসলে ধরেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে আসলে মৎস্য ও পশু সম্পদে ট্রান্সফার করা হোক, কারণ তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া যাবে না। তার তারেক রহমান এবং বিএনপির ভেতরে তার শিকড় অনেক প্রথিত। তাকে মৎস্য ও পশু সম্পদ দেন, বা এই নিরিবিলি মন্ত্রণালয়, ওইখানে যে থাকেন মৎস্য এবং পশু নিয়ে থাকেন। আর আসাদুজ্জামানের ব্যাপারে কি করবেন এটা তারেক রহমান ভালো জানেন, কারণ যে জাতীয় বোল্ড স্টেটমেন্ট, যে জাতীয় বোল্ড স্টেপ দরকার ছিল, সেই স্টেপ কিন্তু আমরা দেখছি না। পাশাপাশি আপনি যদি দেখেন গতকাল প্রধানমন্ত্রী যখন রামিসের বাসায় গেছেন, সালাউদ্দিন সাহেব মহাব্যস্ত, মানে সে প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত। আমি যদি দেখাই যে ধরেন প্রধানমন্ত্রী কথা বলছেন রামিসের পরিবারের সাথে, বাবা মায়ের সাথে, সালাউদ্দিন কিন্তু 2 বার উঠে দাঁড়ায় গেছে, বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। এবং একবার প্রধানমন্ত্রী তাকে হাত দিয়ে ইশারা দিয়ে তাকে আবার বসিয়েছেন। ফুটেজটা দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার দেখেন সালাউদ্দিন কিন্তু পাশে উঠে দাঁড়ায় আছে। ইনশাআল্লাহ হবে। সেটা শীঘ্রই। এই যে দেখেন, আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, দেখতে সাহায্য চান, আল্লাহ রহম করলেন। মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা করব। আপনি কিছু বলবেন? এই ফুটেজটা আবার একটু দেখেন। এই দেখেন, এই তারেক রহমান আপনি কিছু বলবেন? হাত দিয়ে, অর্থাৎ দেখেন যে প্রধানমন্ত্রী কথা বলছে, এটা তো মিনিমাম কার্টিসি, এটা এক ধরনের কি বলবো, মানে এই আচরণ শিক্ষা সালাউদ্দিন সাহেবকে কে দিবে? মানে উনি মহাব্যস্ত, নাকি উনার গরম লাগতেছে, কোটকট পড়ে গেছে, ওই বাসায় তার এসি নেই। তো মানে আমি বুঝি না এদের 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 ফিলিংস কোথায়, এরা কি বুঝতেছে না বুঝতেছে। তারপর আপনি দেখেন সালাউদ্দিন সাহেব সেখানে আবার কথা বলছেন তার ফ্যামিলির সাথে, তারেক রহমান সাহেব বলার পর। এর চাইতে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আদালতের বিষয়ে তো আবার শুনেন। এর চাইতে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। মানে আদালতের বিষয় তো বলে আবার টান দেয়, আবার দেখেন ভিতরে বলে আসছে 24 ঘন্টার মধ্যে চার্জশিট দিব, বাইরে এসে কি বলতেছে। এর আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো, এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। এবং ধরেন এই যে পরিস্থিতি, দেখেন ডিএনএ টেস্ট করতে 48 ঘন্টা সময় লাগে, তাহলে কে বলছে? ডিএনএ টেস্টের কতক্ষণের মধ্যে ডিএনএ টেস্ট করা যায়, মোটামুটি একটা ফলাফল পাওয়া যায়। এখানে আসামি ধরা পড়ছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সবই আছে, তারপরে ওকে ফাইন একটা প্রক্রিয়া হতেই পারে। তো এইটার জন্য 48 ঘন্টা, অর্থাৎ মানে দেখেন রামিসের বাবা এই ঘটনার পরপর সাংবাদিকদেরকে বলছিলেন যে তিনি আশাবাদী না এই বিচারের ব্যাপারে। তিনি বলছিলেন যে আমি ভালো করেই জানি আপনারা এই জঘন্য অপরাধের সঠিক বিচার কোনোদিন করতে পারবেন না। এই দেশে সাধারণ মানুষের উপরে হওয়া পৈশাচিক অন্যায়ের সুষ্ঠু বিচার করার তেমন কোনো অতীত রেকর্ড বা নজির নেই। এটি হচ্ছে একজন মানে কি বলবো, ক্ষতিগ্রস্ত পিতার, একজন কন্যা সন্তান হারানো পিতার প্রাথমিক প্রতিক্রিয়া। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি হয়তো বিচার পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে পত্রিকায় যে জরিপটা আসছে, পত্রিকার যে জরিপের আলোকে যে রিপোর্টটা করা হয়েছে, 4 মাসে 118 কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন 17, 20 দিনে 5 কন্যা শিশু ধর্ষণ ও হত্যার শিকার। এটি আজকেরই পত্রিকা, 22 মে পত্রিকার সংবাদ। এবং আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আইন ও সালিশ কেন্দ্র বলছে 1 জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 46 জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে 14 শিশু,
এবং ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে 3 শিশুকে। ধর্ষণের শিকার 2 শিশু আত্মহত্যা করেছে এবং চলতি মাসের 20 দিনে মানে 1 মে থেকে 20 মে পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 24 শিশু। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 12 জন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে 5 জন। আহ, বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 115 শিশু খুন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 5,958টি মামলা হয়েছে। মহিলা পরিষদের হিসাব আছে এবং সবকিছু মিলিয়ে যেই তথ্যগুলো এখানে আছে কোনো তথ্যই কিন্তু সরকারের জন্য ফেভারেবল না এবং এই তথ্যগুলো আসলে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে কিনা, যদি থাকে এরপরে তারা এত রিল্যাক্স ওয়েতে বিচারের ব্যাপার, দীর্ঘসূত্রিতা, হেলে দুলে, মাথা দোলায়, গা দোলায়, হেসে হেসে এত বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতি বোধহয় আমার নাই এবং খুব সম্ভবত সালাউদ্দিন সাহেব বা আসাদুজ্জামান সাহেব বোধ ভুলে গেছেন যে দিনাজপুরে 91 সালের বিএনপি সরকারের শেষের দিকে ইয়াসমিন নামে একটি মেয়েকে ধর্ষণ এবং হত্যার কারণে বিএনপি সরকারের গদি টালমাটাল হয়ে উঠেছিল। এই সালাউদ্দিন বা আসাদুজ্জামানরা বোধহয় সেই দিন ভুলে গেছে এবং বিএনপির গত 3 মাসে যে আওয়ামী প্রীতি, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টা এবং প্রতিটা সেক্টরে ধরেন হাসিনার আমলের গোয়েন্দা সংস্থার লোকজন সবাই এখনো বহাল, পুলিশের যারা এখনো আছেন ভেতরে নিভৃতে সবাই বহাল, মিডিয়াতে হাসিনার লোকজন ফ্যাসিস্টকে যারা টিকিয়ে রেখেছিল তারা এতদিন মাথা নিচু করেছিল, তারা আস্তে আস্তে মাথা তুলছে, ফানা দিচ্ছে। সেনাবাহিনীর ভেতরে হাসিনার অনুগত বাহিনী এখনো বহাল, সেনা গোয়েন্দা সংস্থার মধ্যে বহাল, এনএসআই এর মধ্যে বহাল, সকল জায়গায় অর্থাৎ আমাদের এসবি বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, সকল জায়গায় এই ইউনূসও পারে নাই, তারেক রহমানের এই 3 মাসের সরকারও এমন কোনো পরিবর্তন করতে পারে নাই। অর্থাৎ আমরা ইউনূস সরকারের সময় যেমন বলেছিলাম যে ইউনূস সাহেবের কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় নাই, যে আমার সুপ্রিমেসি, আমার কমান্ড, এই কমান্ডটা প্রতিষ্ঠিত হয়নি, ঠিক তেমনি বর্তমান বিএনপি সরকারের এই 3 মাসেও কোনো ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় নাই। তারেক রহমান সাহেব কি হেঁটে অফিসে গেলেন, কি শুয়ে অফিসে গেলেন, কি গড়াগড়ি খেয়ে অফিসে গেলেন, তিনি কি সিকিউরিটি নিলেন কি নিলেন না, তিনি কোট টাই পরলেন না শার্ট পরলেন নাকি টি শার্ট পরলেন, এগুলোতে আমাদের মানুষের বাংলাদেশের মানুষের খুব বেশি কিছু যায় আসে না। প্রতিদিন আপনি সংবাদপত্র খুললে দেখবেন যে তারেক রহমান হেঁটে অফিসে গেলেন, তারেক রহমান হেঁটে এই করলেন, তারেক রহমান অমুকের সঙ্গে হাত মিলালেন। তারেক রহমানের বদান্যতা বা তারেক রহমানের কৃতিত্ব তুলে ধরার কিছু নাই ভাই। একটা সরকারকে টিকায় রাখতে হইলে যা করা দরকার সেভাবে কাজ করেন। আপনারা সবাই সেই হাসিনাকে খুশি করার একরকম তরিকা ছিল, এখন বিএনপি সরকারকে খুশি করার তরিকায় নামছেন এবং ঢাকা শহরে এখন ওই সাদা শার্ট আর খাকি প্যান্টের কাপড়ের অভাব পড়ে গেছে, প্রত্যেকে এখন সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা শুরু করছেন যারা তারেক রহমানের আশেপাশে যেতে চাচ্ছেন বা তারা এই নতুন বেশভূষায় ধরে ফেলছেন আর কি। তো এগুলো সব ধান্দাবাজির অংশ। আমরা বলবো প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আন্তরিকতা বা ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাকে হাইলাইট করেন, সেই প্রচেষ্টাটাকে এগিয়ে নিয়ে যেতে তার যে মন্ত্রী পরিষদ, তার এমপি বা তার দলের যারা নেতাকর্মী তাদের উপরে চাপ সৃষ্টি করেন। বাংলাদেশ আমাদের সবার এবং বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এইসব চাটুকার, এইসব অপদার্থদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। এবং বিএনপি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা শহর উপজেলা এবং বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগকে পুনর্বাসন যেভাবে করছে প্রকাশ্যে এবং গোপনে, সকল জায়গায় যেভাবে আওয়ামী অনুসারী বা আওয়ামী সুবিধাভোগীরা আবারও মাথাচাড়া দিচ্ছে, এই রামিসার মতো এরকম একটা ঘটনা যদি আল্লাহ না করুক আগামী 1 বছর পরে ঘটে, এই সরকার টিকিয়ে রাখাই কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ এই রামিসাকে কেন্দ্র করে যেসব আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, সকল জায়গায় কিন্তু আওয়ামী লীগের ভিতরে ঢুকে চেষ্টা করছে এটাকে আরো খারাপের দিকে নেয়ার জন্য। তো তারেক রহমানের এই 3 মাস বয়সী সরকারকে খুব বেশি আর কিছু বলতে চাই না আসলে। মানে ধরেন যে আপনি যদি গুরুত্ব অনুধাবন
আপনি করছেন প্রধানমন্ত্রী, কিন্তু আপনার মন্ত্রিসভার লোকজন, আপনার প্রশাসনের লোকজন, আপনার পুলিশ, আপনার গোয়েন্দা সংস্থা যদি এই গুরুত্ব অনুধাবন না করে, আলটিমেটলি এই সরকার ব্যর্থতার দিকেই পর্যবসিত হবে। এবং শুধুমাত্র ইয়াসমিন ধর্ষণ এবং হত্যার ঘটনায় একবার বিএনপি সরকারের পতন হয়েছিল, সেই বিষয়টি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই। এবং আমি মনে করি যে নতুন আইন বা আদালত প্রতিষ্ঠার দরকার নেই। নারী এবং শিশু নির্যাতনের যেই আদালতগুলো আছে, সেই এক্সিস্টিং আদালতে প্রয়োজনে নতুন কোনো ধারা সংযোজন বিয়োজন করা যেতে পারে, অথবা যে এক্সিস্টিং যেই ধারাগুলো আছে সেখানে মামলাকে এক্সপেডাইট করার জন্য সকল কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর সুপ্রিম কোর্টের এই যে লম্বা সময়, প্রয়োজন সুপ্রিম কোর্টের সকল অবকাশ আগামী 1 বছরের জন্য বন্ধ করেন। বছরের মধ্যে 3 মাস থাকে বন্ধ, এই অবকাশ, ওই অবকাশ, শীতকালীন অবকাশ, গ্রীষ্মকালীন অবকাশ, এই যে ডিসেম্বরের পুরো 1 মাস বন্ধ, ঈদের আগে পরে বন্ধ। অর্থাৎ এই যে মানে বাংলার যে জজ, সেখানে এত রিল্যাক্সেশনের কোনো সুযোগ নাই। চাপ দেন। এবং আমার ধারণা সরকার যদি বিচারপতিদের বলে বা চিফ জাস্টিসকে বলে, তিনিও এটা কনসিডার করবেন যে না, আমরা মামলা কমাই আগে ভাই, দিন রাত কাজ করে মামলা কমাই। এই যে ডেট রেফারেন্স, আপনি তো আইনমন্ত্রীর কথা শুনলেন, আমলাতান্ত্রিক একটা জটিলতার মধ্যে পড়ে আছে। এবং আপনি যদি বিচার করলেন, শাস্তি হইল না, লাভ কি? কোনো প্রভাব পড়বে? রামিসার এই হত্যাকারীদের আপনি 15 দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন, 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করেন, আপনি দেখেন 6 মাসের মধ্যে পরিস্থিতির অনেক উন্নতি ঘটবে। এই রামিসার পরপরই চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ আপনাকে আইনের মধ্যে রেখে মানুষকে মধ্যে সংশোধন করা যাবে না। আর পাশাপাশি আপনি জানেন যে রামিসার যে ধর্ষক, যে হত্যাকারী, সে কিন্তু ইয়াবা আসক্ত। তো এই সরকার আসার পরে আমরা দেখলাম যে মাদক নির্মূলের জন্য ডিসি মাসুদ মানে কি বলবো, সরওয়ার্দী উদ্যান মানে উঠাল পাথাল করে ফেলতেছে। তো পুলিশ জানে না যে মাদকের মূল ব্যবসায়ী কারা, মাদকের চালান কোত্থেকে আসে, মূল হোতা কারা। আপনি খুচরা পর্যায়ে যারা পার্কে বসে বা গলিতে বসে মাদক সেবন করছে, তাদেরকে ধরে আপনি মাদক নির্মূল করবেন? পুলিশ জানে না যে কারা মাদক ব্যবসা করে, র্যাব জানে না কাদের কাদের কাছে মাদকের গোডাউন আছে, পুলিশ জানে না যে নেতাদের মধ্যে কারা কারা এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, পুলিশ জানে না যে বিএনপির কোন কোন পর্যায়ে বা আওয়ামী লীগের কোন কোন পর্যায়ে বা এখনো যারা বিভিন্নভাবে সাধারণ ব্যবসায়ীর আড়ালে তারা কি ব্যবসা করে। পুলিশ তো মাসোহারা খায়, র্যাব তো মাসোহারা খায়, তারা খেয়ে মাদক নিয়ন্ত্রণ করছে না। তো মাদকটাকে নিয়ন্ত্রণ করেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, পরিস্থিতি ক্রমশই উন্নতির দিকে যাবে। এবং মানুষের ক্ষোভকে অন্যভাবে দমন করার চেষ্টা করে কোনো লাভ হবে না। জুলাই বিপ্লব আপনি মানেন বা না মানেন, আপনি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিতে পারবেন না। আপনি যদি মনে করেন ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগকে শক্তিশালী করবেন, আওয়ামী লীগ আপনাকে সহযোগিতা করবে, তাহলে দল হিসেবে বিএনপি তার এই প্রতিষ্ঠার পর থেকে এযাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবে। আপনি যদি জুলাই বিপ্লবকে, বিএনপির এক মন্ত্রী বলছিলেন, এক এমপি বলছিলেন, সম্ভবত আশরাফুদ্দিন নিজাম, তিনি বলছিলেন যে ওই যে ৭১-২৪ বাদ দিয়ে আসেন দেশের জন্য কাজ করি আমরা। ওই আপনি ৭১ নিয়ে টানাটানি, ২৪ নিয়ে টানাটানি, ধাক্কাধাক্কি, কামড়াকামড়ির কোনো সুযোগ আমার মনে হয় নাই। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছরে মানুষের মনে যে ভয় ঢুকিয়েছিল, জুলাই বিপ্লব মানুষের মনের এই ভয় কাটিয়ে দিয়েছে। এবং এই ভয় কাটানো যে জাতি এখন, সেই জাতিকে আপনি ওই পুরান স্টাইলে আসলে প্রবোধ দিয়ে বা বক্তৃতা দিয়ে আপনি বোঝাতে পারবেন না। তাদেরকে হাতে কলমে কার্যকর পদক্ষেপের মাধ্যমে আপনাকে বোঝাতে হবে। এবং আমি বিভিন্ন সময় নির্বাচনের আগেও বলেছি, এখনো বলছি যে বিএনপি এখনো মনে করছে এইটি ২০০১ সাল, মাঝখানে যে ২৫ বছর পার হয়ে গেছে, এই বিষয়টি তাদের মাথায় নাই। ১৭ বছর যে বিএনপির নেতাকর্মীরা কি অবর্ণনীয় নির্যাতন শিকার হয়েছে, বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীরা যে অবর্ণনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেটিও তাদের মাথায় নাই। তারা ৩ মাসেই তাদের যে অ্যাটিটিউড, তাতে মনে হচ্ছে তারা বোধহয় আজীবনের জন্য ক্ষমতায় চলে এসছে।
মানে তারা এখন যা ইচ্ছা তাই করতে পারে, তারা এখন যেভাবে খুশি সেভাবে চালাতে পারে, এবং তারা যে ন্যারেটিভস দিবে, তারা যে বক্তব্য দিবে, আমাদের সবাইকে সেটি বেদ ও বাক্য হিসেবে মেনে নিতে হবে, মানে ঐশী বাণী হিসেবে মেনে নিতে হবে। তারা সকলের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে গেছে, তাহারা যেভাবে বলিবে সেভাবেই চলিতে হইবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইনমন্ত্রীকে পরিবর্তন করেন, মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনেন। রাজনৈতিকভাবে অভিজ্ঞ যারা এই দেশের মাটি মানুষের সঙ্গে যুক্ত, যারা হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, যারা হাসিনার দ্বারা নিষ্পেষিত হয়েছিল, তাদেরকে আপনি সামনে আনেন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেন, কারণ তারা ফিল করবে বিষয়টা। হাসিনার ভয়াবহ বিভৎসতার মধ্য দিয়ে যারা কাটিয়েছে, তারাই বুঝতে পারবে, তারা অনুধাবন করতে পারবে যে তাদের কি করা উচিত, বাংলাদেশের জনগণের জন্য কি করা উচিত, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য কি করা উচিত। এইসব সাহেব সুবা দিয়ে আপনার সবার আগে বাংলাদেশ বা আই হ্যাভ এ প্ল্যান, এটি বাস্তবায়ন করা আসলে সম্ভব হবে না। আমি খুব দুঃখিত যে 3 মাসের মধ্যেই এই কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা, এদিকেই যাচ্ছে। এবং আপনার দলের প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে সবাইকে সতর্ক করেন, কারণ আমার মনে হয় যে বাংলাদেশের পত্রিকাগুলা, গণমাধ্যমগুলাকে হয়তো এখনো নিয়ন্ত্রিত বোঝাই যায়। অনেক সংবাদই তারা কি বলবো, এটা সেলফ সেন্সরশিপ, হাসিনা যেই ভীতি ঢুকিয়ে গেছে মাথায়, এর পরে আসলে তারা এখন অনেকেই করতে পারেন না। তো এবং নিয়ন্ত্রণ এখনো আছে, অনেকের স্বার্থের সঙ্গে যুক্ত থাকার কারণে তারা অনেকে অনেক কথা বাংলাদেশ থেকে বলেন না, কারণ প্রত্যেকটা মালিকের ব্যবসা আছে, প্রত্যেকটা মালিকের নানা ধান্দা আছে আপনাদের কাছে। দয়া করে সোশ্যাল মিডিয়া আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আমি দেখতেছিলাম যে বিএনপির এক গ্রুপ এখন ওই আওয়ামী লীগের মতো ঝাঁপায় পড়ছে, গুজব বন্ধ করতে হবে, অপপ্রচার বন্ধ করতে হবে। আরে বেটা, কোনটা গুজব কোনটা অপপ্রচার? হাসিনা তো হচ্ছে, হাসিনার অনুসারীরা সবই গুজব বলে ফেসবুকে একটা পেজই করছিল, সকল সত্য ঘটনা ওইটার মধ্যে ঢুকাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো, কোনো লাভ হয়নি। মানুষ এখন সবই বোঝে, সবই জানে। আর এই জায়গাগুলো আপনি নিয়ন্ত্রণ করেন। তারপরে আরো কিছু বিষয়, আরো কিছু ব্যক্তি আছে, সেগুলো নিয়ে আমি হয়তো কাল পরশু হয়তো কথা বলবো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উপরে আমার পূর্ণ আস্থা এখন পর্যন্ত আছে। আপনি ভালো কিছু করতে চান, ভালো কিছু করতে চাচ্ছেন, আপনি কাজ করছেন, কিন্তু আপনার অ্যাসোসিয়েটস যদি দক্ষ না হয়, আপনার অ্যাসোসিয়েটস যদি আপনার মনের ভাবটা যদি বুঝতে না পারে, আপনার মন্ত্রী পরিষদ বলেন বা আপনার আশেপাশে যারা অবস্থান করছেন আপনার কি বলবো সহযোগী হিসেবে, সহকর্মী হিসেবে, তারা যদি আপনার এই কি বলবো উইলটা যদি বুঝতে না পারে, আপনার ইচ্ছাটা যদি বুঝতে না পারে, আপনার এই পরিকল্পনা যদি বুঝতে না পারে, তাহলে আলটিমেটলি ফলাফল একটা বিগ জিরো ছাড়া আর কিছুই হবে না। তো আশা করি রামি স্যার এই 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 বর্বর নৃশংসতার বিচার আমরা আশা করি অত্যন্ত দ্রুত গতিতে পাবো। এবং আমি প্রত্যাশা করবো যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রধান বিচারপতির সঙ্গে আপনারা বসে কোথাও যদি কোনো পরিবর্তন আনতে হয়, কোথাও যদি কোনো বিশেষ নির্দেশনা দিতে হয়, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে যদি কোনো অনুরোধ করতে হয়, সেটি করেন। এবং শুধু রামিসা নয়, যতগুলো ধর্ষণের মামলা এই যাবৎকালে পেন্ডিং আছে, সেগুলোকে আপনারা অত্যন্ত দ্রুত গতিতে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে সর্বোচ্চ সিদ্ধান্ত দিয়ে এটিকে কার্যকর করুন। আমার মনে হয় সেটি বন্ধ হয়ে যাবে। এবং সাম্প্রতিক সময় আমি দেখছিলাম যে জনাব বেগম জুবাইদা রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি বলছিলেন যে তারেক রহমানকে রামিসার বাসায় শুধু প্রধানমন্ত্রী হিসেবে গেলে হবে না, একজন কন্যা সন্তানের বাবা হিসেবে যেতে হবে। অ্যাসিড নিক্ষেপ দমন করেছিল বেগম খালেদা জিয়া, এবার ধর্ষণ নির্মূল করতে হবে তারেক রহমানকে। তো এই যে বক্তব্যটা, এই বক্তব্যের যে সিগনিফিকেন্স, আশা করি তারেক রহমান এটি বুঝতে পারছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে ওনার সাথে যারা আছেন, যারা এই কাজগুলোকে বাস্তবায়ন করবেন, তারা বুঝতে পারছেন কিনা। আমি যদি আপনাদেরকে এই ফুটেজে এই একটা স্টিল কার্ড যদি দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। চ্যানেল 24 এর কার্ড, ডক্টর জুবাইদা রহমানের এই যে বক্তব্য, বেগম খালেদা জিয়ার সময় কিন্তু কঠোর পদক্ষেপের মাধ্যমে
অ্যাসিড নিক্ষেপের যে ভয়াবহতা ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল। এবং আপনি যদি দেখেন যে গত ১ বছরে হয়তো হাতে গোনা ২-১টা ঘটনা আপনারা পাবেন। এখন এই ধর্ষণ এবং হত্যা বা শিশু নির্যাতনের ব্যাপারে যদি কঠোর পদক্ষেপ না নেন আপনারা, বা এইসব লুতুবি কাটেন, ইনায় বিনায় নানা রকমের কথাবার্তা বলেন, তাহলে কিন্তু এই সরকারের জন্য একটি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, সেটি বলার কোনো অপেক্ষা রাখে না।